হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা আমাদের পাকস্থলীর যে সমস্যাগুলো থাকে রোগ নিয়ে কথাবার্তা বলবো। জিআইটি ডিসঅর্ডার, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। পাকস্থলীর সব রোগ আসলে প্রিভেনশন দিয়ে কিউর করা পসিবল হয় না। কিছু ফ্যাক্টর থাকে, কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে, কিছু ইনফেকশিয়াস এজেন্ট থাকে, তারপরে কারো পুর ইমিউনিটি থাকে। তো সব কিছু মিলায় দেখা যায় যে সব জিআইটি ডিসঅর্ডার একদম যে প্রিভেন্টেবল মেজার নিয়ে সেটা আসলে ভালো করা যায় এরকমটা না। পাকস্থলীর যে সমস্যাগুলো শুধুমাত্র ফুড হ্যাবিটের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আমাদের ডেইলি লাইফস্টাইলে যে কমন ভুলগুলো করি, যেটার জন্য দেখা যায় যে আমাদের প্রতিনিয়ত অ্যান্টি আলসারেন্ট গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে, সেই ছোট্টখাটো ভুলগুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের পাকস্থলীর খুব কমন সমস্যাগুলোর মধ্যে পেটে ব্যথা, বুকে জ্বালাপোড়া করা, পায়খানার সমস্যা, মানে যেটাকে আমরা বলি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, খাবার পরপরই পেট ফুলে থাকা অনেক বেশি, ইনডাইজেশন হওয়া, খাবার ঠিকমতো হজম না হওয়া, এরপরে ক্ষুধা মন্দা হওয়া বা অরুচির যে বিষয়টা, সবকিছু মিলায় যে আমাদের কমন পাকস্থলীর সমস্যা সেটা অ্যাকচুয়ালি দেখা দেয়। তো আমাদের পাকস্থলীর এই কমন সমস্যাগুলো সমাধান করার জন্য আজকের ভিডিওটা। সব রোগ নিয়ে আমি এরকম বিশদ আলোচনা হয়তো বা করতে পারবো না। প্রথমেই কথা বলি খুবই কমন একটা সমস্যা, মেডিকেলের ভাষায় বিশ্লেষণ করে বললে গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এখন গ্যাস্ট্রো অর্থ হচ্ছে পাকস্থলী, এসোফেজিয়াল কথার অর্থ হচ্ছে এটা আমাদের যে খাদ্যনালী থাকে সেই খাদ্যনালী। রিফ্লাক্স কথাটা অর্থ হচ্ছে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা থাকে সেটা তো পাকস্থলীতেই থাকার কথা, কিন্তু সেটা যখন রিফ্লাক্স হয়ে আসে, সেটা যখন ওপরের দিকে উঠে আসে, তখন যে সমস্যাগুলো সৃষ্টি হয়, তখন যে আমাদের ইরিটেশনটা হয়, সেটাকে আমরা জারটা বলছি। পাকস্থলীর মধ্যে একটা সুন্দর প্রোটেকশন লেয়ার করে দিয়েছেন, যার কারণে অ্যাসিড বের হওয়ার পরও আমাদের পাকস্থলী কিন্তু ক্ষত হয়ে যাচ্ছে না, বা আমার পাকস্থলী কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে না। এখন পাকস্থলীর যে প্রোটেকশন লেয়ার, এই লেয়ারটা আবার সবখানে নাই। যে খাদ্যনালী, সে খাদ্যনালীর মধ্যে এই লেয়ারটা নাই। স্টমাক থেকে যখন অ্যাসিডটা ব্যাকফ্লো করে, মানে উপরের দিকে উঠে আসে, তখন আমাদের এই খাদ্যনালীর মধ্যে ক্ষত সৃষ্টি হয়, ইরিটেশন হয়, সেখান থেকে আমাদের বুকে জ্বালাপোড়া করে এবং আমাদের অনেক সময় বুকে জ্বালাপোড়ার সাথে বুক ব্যথাও করে, যেটা কিনা আমরা কার্ডিয়াক কোনো ইস্যুর সাথে মাঝে মাঝে গুলিয়ে ফেলি। এটা কি সবার ক্ষেত্রে খুব স্বাভাবিক হওয়া? না, এটা সবার ক্ষেত্রে স্বাভাবিক না। যারা এই জিনিসগুলো করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যাটা খুব কমন ডিজিজ হিসেবে কাজ করে। প্রথম কারণ হচ্ছে আপনি যদি খুব ফ্রিকোয়েন্টলি অয়েলি খাবার খান, খুব ফ্রিকোয়েন্টলি তৈলাক্ত জাতীয় খাবার খান, ডিপ ফ্রাইড ফুড খান, অন্যান্য অতিরিক্ত স্পাইসি ফুড, মশলা জাতীয় খাবার খান, তাহলে দেখা যাবে এটা নর্মাল মানুষের যেরকম মাসে 1-2 বার হচ্ছে বা 6 মাসে 3-4 বার হচ্ছে, সেটা আপনার তার থেকে বেশি হবে। তো এই খাবারের সাথে একটা রিলেশন আছে জার্ডের। সেকেন্ড হচ্ছে আপনি যদি স্মোক করেন, আপনি যদি একজন চেন স্মোকার হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জার্ডের সমস্যাটা খুবই কমন। মানে 90% কেসেসের ক্ষেত্রেই যাদের জার্ড আছে তাদের হিস্ট্রি নিতে দেখা যাবে তারা একজন চেন স্মোকার। এখন স্মোকের সাথে এটা কি রিলেশন, তাই না? স্মোক তো অ্যাকচুয়ালি আমাদের লাংসকে এফেক্ট করে, আমাদের ফুসফুসকে এফেক্ট করে, তাহলে স্মোক কিভাবে এখানে আমার খাদ্যনালীকে এফেক্ট করতেছে? স্মোক যেটা মেনলি করে সেটা হচ্ছে আমাদের খাদ্য নালী এবং থলি, মানে পাকস্থলী যেটা, এই দুইটা লাইনের মধ্যে এই একটা জায়গায় স্ফিংটারের মতো থাকে, ঠিক এরকম একটা স্ফিংটারের মতো থাকে। এই স্ফিংটারটা স্মোক, এই যে আমি যদি দীর্ঘদিন বা বহু বছর ধরে স্মোক করতে থাকি, তাহলে এই স্ফিংটারের জায়গাটা এই স্মোক করার কারণে দুর্বল হয়ে যায়। ঠিক আছে, এটা এরকম থাকার কথা। আমরা একটা খাবার যখন খাই তখন এটা খোলা থাকে, আমরা যখন খাবার খাওয়া শেষ করি তখন এটা আবার এভাবে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমি যদি মানে রেগুলারলি স্মোক করি, তখন আমার কি হবে, এই জিনিসটা আস্তে আস্তে ঢিলা হয়ে যায়। হ্যাঁ, এই স্ফিংটারটার এই যে টাইটনেস ব্যাপারটা, এটা থাকে না। তো এই ঢিলা হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে পেটের ভিতরের যে পাকস্থলীর ভিতরের যে খাবারগুলো থাকে বা অ্যাসিডগুলো থাকে, সেই অ্যাসিডগুলো উপরের দিকে উঠে আসে। তো আমার দীর্ঘ সময় ধরে স্মোক করার কারণে আমার এই খাদ্যনালী এবং পাকস্থলীর যে স্ফিংটারটা আছে, যে আংটাটা আছে, সেই আংটাটা দুর্বল হয়ে যায়। ওই অ্যাসিডটা যখন আমাদের এই খাদ্যনালীর মধ্যে চলে আসে, তখনই আমাদের বুকে জ্বালাপোড়া হয়, ইরিটেশন হয়, আমাদের খারাপ লাগা কাজ করে, অস্থিরতা লাগে, মাঝে মাঝে বুকে ব্যথাও হয়। একটা কমন বদ অভ্যাস যেটা আমরা খাওয়ার পর অনেকে, বিশেষ করে দুপুরের দিকে, দুপুরে খাবার, সকালে ব্রেকফাস্ট করার পর তো আমরা ইউজুয়ালি কাজের মধ্যেই থাকি, বা সারাদিন অফিসে থাকলেও সেরকম কাজের মধ্যেই থাকা হয় যারা সারাদিন অফিস করতেছেন। কিন্তু যারা বাসায় থাকেন দুপুরের পর, তারা দেখা যায় যে দুপুরের খাবারটা খাওয়ার পরই শুয়ে পড়তেছেন, বা রাতের খাবারটা খাওয়ার পরই শুয়ে পড়তেছেন। খাবার খেয়ে আপনি ইমিডিয়েটলি যদি শুয়ে পড়েন, তখন এই খাবারটা গিয়েও কিন্তু স্ফিংটারটাকে প্রেশার দেয়। ঠিক আছে, তখনও উইক হয়ে যায়। এখন আপনি 1 দিন 2 দিন হয়তো বা করছেন, কিন্তু আপনি রেগুলারলি করে যাচ্ছেন এই জিনিসটা, যে খাওয়ার পরই গিয়ে শুয়ে পড়ছেন,
তাহলে কিন্তু এটা একটা অনেক বড় বাজে অভ্যাস। পরে আরেকটা রিস্ক ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনার এক্সেস ওয়েট গেন। আপনার এক্সেস ওয়েট গেনের কারণে আপনার বডি যে ইন্টারনাল অর্গানগুলো থাকে, সেই ইন্টারনাল অর্গানগুলোর মধ্যে ফ্যাট ডিপোজিশন হতে থাকে। আপনার ইন্টারনাল অর্গানে ফ্যাট ডিপোজিশন হওয়ার কারণে আপনার স্টোমাকে প্রেশারটাও ওরকম থাকে, যার কারণেও সেও গিয়ে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারকে প্রেশার দেয়, যার কারণে সে উইক হয়ে যায় এবং এই জার্ডের যে সমস্যাটা এটা অনেক রিকারেন্ট হতে থাকে। পরে কিছু কমন ড্রাগ যদি আপনি নিয়ে থাকেন, আপনি যদি অ্যাজমার রোগী হয়ে থাকেন বা আপনার যদি প্রেশারের সমস্যা থাকে, সেই প্রেশারের সমস্যার জন্য আমরা অনেক সময় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে থাকি পেশেন্টকে, অ্যাজমার ওষুধ দিয়ে থাকি, বলা চলে লাইফ টাইম পর্যন্ত তাদের খেতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য যারটা কমন। অনেক দিন ধরে পেইন কিলার খাচ্ছেন, পেইন কিলার বলতে আমি বুঝিয়েছি এনএসএইডস, এই এনএসএইডস এবং স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো খাচ্ছেন, এই পোস্ট অপারেটিভ কেসের ক্ষেত্রে অনেক দিন যাবত স্টেরয়েড বা এনএসএইডস দেই ইনফেকশন এবং পেশেন্টের ব্যথা কমানোর জন্য। বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন, তারপরে বিভিন্ন ধরনের সিডেটিভস মানে ঘুমের ওষুধ। এরপরে আরও কিছু ডিজিজ কন্ডিশন আছে, যেমন হায়াটাল হার্নিয়া, তারপরে কিছু সিনড্রোম আছে, জোলিঙ্গার এলিসন সিনড্রোম। ডাক্তারের কাছে গিয়ে আপনার একটা সঠিক চিকিৎসা করতে হবে। আর বাদবাকি যেটা বললাম, স্মোকিং আপনার হাতে, স্পাইসি ফুড, অয়েলি ফুড আপনার হাতে, আপনার এক্সেস ওয়েট কমানো এটা আপনার হাতে, খাবার পরপরই না শুয়ে পড়া এটাও আপনার হাতে। কিন্তু এই কমন মিস্টেকগুলো আমরা না করলে কিন্তু আমাদের জার্ডের সমস্যা আর দেখা দিচ্ছে না। আপনার খাবার খাওয়ার সময় বা ঢোক গিলার সময় গলায় ব্যথা করা, অনেক দিন ধরে অনেকের কাশিও থাকে, আমাদের ব্যারেটস এসোফেগাস হয়ে যায়, মেটাপ্লাসিয়া হয়ে আর কি একটা সেল আরেকটা সেলে ডিফারেন্সিয়েট হয়ে যায়। এগুলো অনেক মেডিকেল কথাবার্তা, তো এগুলো না বলে আমরা জাস্ট এতটুকু বুঝি যে আপনার স্মোকিংয়ের সাথে আপনার খাদ্যনালীর ইরিটেশন প্লাস কফিং মানে কাশি হওয়া, এটা একসাথে খুবই কমন একটা বিষয়। কাশিটা অ্যাকচুয়ালি দীর্ঘমেয়াদী থাকে, যেটাকে আমরা ক্রনিক কফ বলি। প্রথমে আপনাকে বুঝতে হবে এটা আপনার কতবার হচ্ছে, মাসে কতবার হচ্ছে, সপ্তাহে কতবার হচ্ছে। আপনার সপ্তাহে যদি 2 বা তার থেকে বেশি সময় এই চুয়া ঢেকের সমস্যা হয় বা বুকে জ্বালাপোড়া করে, আপনাকে আপনার মিলটা স্মলার পোর্শনে খেতে হবে। স্মলার পোর্শন বলতে বুঝিয়েছি আপনি অল্প খান, বারে বারে খান, ঠিক আছে? আমরা দিনের 3টা মেইন মিল ভাগ করি, আপনি সেটা না করে 5টা মিল ভাগ করেন। আপনার 3 বেলার খাবারটা আপনি 5 ভাগে খান। আপনি অবশ্যই খাবার 2 ঘন্টা পরে শুতে যাবেন না। আপনি বসে থাকতে পারেন বা 1 ঘন্টা পরে টুকটাক একটু হাঁটাচলা করতে পারেন। দেন আপনি যদি পারেন আস্তে আস্তে আপনি স্মোক কুইট করেন, ধূমপান আপনি পরিহার করেন, ঠিক আছে? আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আপনি আসলে পৃথিবীর যেই ডাক্তারের কাছেই যাবেন সেই কমন কথাটাই বলবে আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। এই একটা ওজন নিয়ন্ত্রণ আপনাকে হার্টের বিভিন্ন অসুখ থেকে বাঁচাবে, আপনাকে ডায়াবেটিস থেকে বাঁচাবে, আপনার কিডনির বিভিন্ন অসুখ থেকে বাঁচাবে, আপনার শারীরিক অন্য যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা অনেক বেশি বাড়াবে। বিশেষ করে যে কমন ক্রনিক ডিজিজগুলো আছে সেটার প্রথম এবং প্রধান ফার্স্ট লাইন ডিফেন্সই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনার যদি মোটামুটি বাসায় টুকটাক ওষুধ খেয়ে জার্ডের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যাটা ভালো থাকে, তাহলে আপনি অ্যান্টাসিড বা পিপিআই বা H2 ব্লকার এগুলো খেয়ে দেখতে পারেন। এগুলো খাওয়ার পরও যদি দেখেন আপনার কাজ করছে না, ইমিডিয়েটলি একজন গ্যাস্ট্রোলিভারের শরণাপন্ন হতে হবে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, পর্যাপ্ত পরিমাণে দিনে পানি খাওয়া। হাই ফাইবার ফুড ইনটেক, যেই খাবারগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে যাদের কনস্টিপেশনের সমস্যা তারা যদি একটু হাই ফাইবার যুক্ত খাবার খান তাহলে কিন্তু তাদের স্টুল পাসের সমস্যাটা হয় না। কারণ কি, ফাইবারগুলো হচ্ছে পানি ধরে রাখতে সাহায্য করে, এই জন্য স্টুলটা নরম হয়, যার কারণে কনস্টিপেশনের সমস্যাটা দেখা দেয় না, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করার কারণে দেখা যাচ্ছে আপনি আপনার বডি হাইড্রেশন মেনটেন করার সাথে সাথে আপনার খাবার হজম এবং প্লাস আপনি আপনার কনস্টিপেশনের সমস্যাও দূর করতে পারছেন। এরপরে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক সাপ্লিমেন্টস পাওয়া যায় এখন বাজারে, আপনারা চাইলে সেই প্রোবায়োটিক্স খেতে পারেন। প্রোবায়োটিক্স অবশ্যই খালি পেটে খেতে হবে সকালে ঘুম থেকে ওঠার পরে। এছাড়া আপনারা খুব কমন একটা যে প্রোবায়োটিক্স সেটা হচ্ছে টক দই। তো প্রোবায়োটিক্স কোনোভাবে খেলেই হলো আর কি, সেটা টক দইয়ের মাধ্যমে হোক বা দইয়ের মাধ্যমে হোক। প্রোবায়োটিক্স আমাদের গাটের জন্য খুব ভালো, আমাদের গাটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে নারিশমেন্ট দেয়, ইমিউনিটি পাওয়ার আরও বুস্ট করে। তো এই জন্য আসলে আমাদের প্রোবায়োটিক্স গাটের জন্য খুবই ভালো। যে ফুডগুলো খেলে ট্রিগার হয় অনেক বেশি, সেই ট্রিগার ফুডগুলো আপনার না খাওয়া, সেই খাবারগুলো পুরোপুরিভাবে অ্যাভয়েড করা। অনেকেরই দুধ জাতীয় খাবার খাওয়ার পর সাথে সাথে দেখবেন পেটটা ফুলে উঠতেছে, চা কফি খাওয়ার পর সাথে সাথে পেটটা ফুলে উঠে, বা দেখা যায় দুধ জাতীয় খাবার খাওয়ার পরই কারো পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এরপরে অ্যাটলিস্ট ট্রাই করবেন বাসায় বানানো খাবার খেতে, কারণ আমরা যারা বাইরে থাকি, বাইরে কাজ করি, অনেক সময় দেখা যায় রেগুলারলি বাইরের খাবার খাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের এইটা অভ্যাসে পরিণত হয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু আমাদের পেটের মধ্যে ঢুকে এবং সেটা আস্তে আস্তে আমরা যে বলি পেপটিক আলসার ডিজিজ বা আরও যে আদার সমস্যাগুলো, পানিবাহিত বিভিন্ন রোগ, সেইগুলো কিন্তু এই বাহিরের খাবারগুলো থেকেই হয়। যে টাইফয়েড, এরপরে জন্ডিস, তারপরে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, হেপাটাইটিস এ দ্বারা আক্রান্ত বা ই দ্বারা আক্রান্ত, এইগুলো কিন্তু সবই ফুডের সাথে রিলেশন। কলেরা, ডিসেন্ট্রি, ডায়রিয়া, এই সব কিছুই কিন্তু খাবারের সাথে রিলেশন। শেষ করবো সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা খুবই স্ট্রেসফুল লাইফ লিড করি, বিশেষ করে যারা কর্মজীবী মানুষ তারা বাহিরে এবং ঘরে সব কিছু মিলিয়ে খুবই স্ট্রেসফুল একটা লাইফ লিড করি। তো এই স্ট্রেসফুল লাইফটা
আমাদের অনেক সময় গাট হেলথে গিয়েও এফেক্ট করে। আমাদের গাট এবং ব্রেনের মধ্যে একটা স্ট্রং কানেকশন আছে। তো দেখা যায় যে আপনি যখন অনেক বেশি স্ট্রেস থাকেন, আপনি যে তখন আপনার বডিতে যে কর্টিসলগুলো রিলিজ হয় সেগুলো কিন্তু আমার গাট হেলথে গিয়েও এফেক্ট করে। আমার পাকস্থলী যে কন্ট্রাকশন হওয়া বা আমার ইন্টেস্টাইনে যে কন্ট্রাকশন হওয়া, দেন হচ্ছে স্টমাক এমটিংয়ের যে ব্যাপারগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের কর্টিসলের কারণেই হচ্ছে। স্ট্রেস ম্যানেজমেন্ট না করি, পরবর্তীতে গিয়ে দেখা যায় ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আমরা যেটা কমন একটা টার্ম আইবিএস, সবগুলো আমাদের এখন ইদানিং খুবই কমন দেখা দেয়। তো এটার জন্য আপনি চাইলে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আপনি চাইলে মেডিটেশন নিতে পারেন, এরপরে আপনি যোগা করতে পারেন। তো এই ছিল আমার আজকে জার্ড নিয়ে কথাবার্তা, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে কথাবার্তা। এটা নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে বা আপনি আপনার ভিডিওতে বোঝার যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। এরপরের ভিডিওতে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, তারপরে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেটেড বাউল ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, এই আদার্স জিনিসগুলো নিয়ে এরপরের ভিডিওতে আমরা ইলাবোরেটলি কথা বলবো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।